নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটি বিশেষ বইয়ের রিভিউ নিয়ে এসেছি। বইটি লেখা আমার অত্যন্ত একজন প্রিয় লেখকের। বইটি অনেক আগে কেনা ছিল এবং বইটি একটি সমগ্র, তাতে অনেকগুলো গল্প আছে, অনেকগুলো উপন্যাস আছে। সবকটা উপন্যাস একসাথে রিভিউ দিলে বেশ বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি আজকে 5টি উপন্যাসের রিভিউ দেব। বইটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রহস্য সমগ্র, শবর এবং অন্যান্য রহস্য কাহিনী নিয়ে এই বইটি তৈরি হয়েছে। বইটিতে মোট 11টি কাহিনী আছে। তো 11টি কাহিনী একসাথে যদি আমি রিভিউ দিই বেশ অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি আজকে 5টি কাহিনীর রিভিউ দেব। বইটি কেনা অনেক আগে, আমি আগেই বলেছি 2020 সালে কেনা। তখন বইটির মুদ্রিত মূল্য ছিল 600 টাকা। আমি 10% ছাড়ে পেয়েছিলাম, কিন্তু বর্তমানে এই বইটির মূল্য হয়ে দাঁড়িয়েছে 1350 টাকা। সেদিক থেকে দেখতে গেলে আমার ভাগ্য ভালো বলেই বলতে হবে, কারণ এতটা কম দামে আমি বইটা পেয়ে গেছিলাম। এখন ডবলের বেশি হয়ে গেছে দামটি। আমরা এবার বইয়ের কাহিনী বিন্যাসে পরপর কাহিনীতে আসি। প্রথমে যে ভূমিকা আছে, ভূমিকাতে দেখা গেছে লেখক লিখছেন তার রহস্য কাহিনী লেখা তার প্যাশন না। তিনি কিভাবে রহস্য কাহিনী লিখতে শুরু করলেন এবং কার অনুপ্রেরণায় লিখলেন সেটাই লেখা আছে। এরপরেই আছে সূচিপত্র। আমরা দেখতে পাচ্ছি পরপর 11টি উপন্যাস এবং লাস্টে আছে গ্রন্থ পরিচয়। এই গেল আমার টোটাল সূচিপত্র। এইবার আসছি আমরা পরপর একটা করে উপন্যাসের বিষয়বস্তুতে। স্পয়লার না দিয়ে যতটা সম্ভব বলা যায় ততটা আমি বলছি। প্রথম যে উপন্যাসটি, সেই উপন্যাসটি হলো বিকেলের মৃত্যু। এটি কোনো শবর কাহিনী নয়, এটি একটি রহস্য উপন্যাস, বলা ভালো একটা থ্রিলার। বেশ এবার এই উপন্যাসে একটি চরিত্র হচ্ছে একটি বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি একটি আবিষ্কারকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং একটি সংস্থা বা আর একটা জ্ঞান সেই আবিষ্কারটাকে নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে সেই বিজ্ঞানী নিজে বুঝেও গেছেন যে তার মৃত্যু আসন্ন। সে তাই সেই আবিষ্কারটা প্রোটেক্ট করতে তার যা পাসওয়ার্ড, যা হোয়ার অ্যাবাউটস যা যা আছে তা তিনি সবাইকে, একজন তার যে সহকারিনী বলা হয়, একজন মহিলা চরিত্র, তাকে বলে দিলেন। বলে দেওয়ার পর তারপরে অটোমেটিক্যালি সেই যে জ্ঞানটা সেই মহিলার পেছনেও লাগবে। এইবার একটা দুর্ধর্ষ থ্রিলারে সেটা আপনারা দেখতে পারবেন আদতেও সেই আবিষ্কারটা বাঁচানো গেল কি বাঁচানো গেল না, আদতেও বিজ্ঞানী নিজে বাঁচালেন, তার সহকারিণীকে বাঁচাতে পারলেন কি পারলেন না। একটি দুর্ধর্ষ, মানে টান টান উত্তেজনায় ভরা, মনে হবে একটি হিন্দি সিনেমা দেখছেন। এখন বাংলা সিনেমাও যদিও বা এরকম হয়। তো এইটা সেই সময় দাঁড়িয়ে এই উপন্যাসটা সত্যি কথা অত্যন্ত উত্তেজক উপন্যাস। দ্বিতীয় যে উপন্যাস সেটিও শবর কাহিনী নয়, কাপুরুষ। এই কাহিনী মূলত একটি সন্ত্রাসবাদী, তার সে একটি রাজনৈতিক নেতার বাড়িতে ও চেষ্টা করছে, মানে পুরো সেই রাজনৈতিক নেতার বাড়িটাকে পুরো ঘিরে নেবে এবং তারপরে আর একজন পুলিশ কর্মী সে চাইছে সে সন্ত্রাসবাদীকে রুখতে। সে কি রুখতে পারবে কি পারবে না, সেই নিয়েই উপন্যাসটি। এই উপন্যাসটা রহস্য উপন্যাস বা থ্রিলার বলতে পারেন, কিন্তু আগের উপন্যাসের মতো অতটা থ্রিলিং এলিমেন্ট নেই বলে আমার মনে হয়েছে। যদিও বা লেখকের গুণে যথেষ্ট পড়তে ভালো লাগবে। তৃতীয় যে উপন্যাসটি আমরা আসছি, তৃতীয় উপন্যাসটি ইতিমধ্যে চিত্রায়িত হয়েছে, যাতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, ঋণ। অবশ্যই শবর হিসাব, এবং এটি প্রথম শবর কাহিনী এবং শবর হিসাবে এখানে আমরা জানি সবাই শাশ্বত চ্যাটার্জি তিনি অভিনয় করেছিলেন। তো সেই উপন্যাসটি হলো ঋণ। ঋণে কি আছে, একটি মহিলা, একটি উচ্চ শ্রেণীর মহিলা, মানে
আর্থিকভাবে সে এবং পড়াশোনার দিক থেকেও সে একজন মধ্যবিত্ত একটি পুরুষকে বিবাহ করেন এবং তারপরে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যায় এবং সে চলে যায় বাইরে। তারপরে তাকে ফিরে আসতে হয় তার বাবার মৃত্যুর জন্য। বাবা শারীরিকভাবে অসুস্থতার কারণে মারা যান এবং তারপরে একটি পার্টি থ্রো করেন বাড়িতে। সেই পার্টিতে ওই মহিলারও মৃত্যু ঘটে, খুন হন। এবার এই খুনটা কে করেন বা কিভাবে করেন তাই উন্মোচন করবেন গোয়েন্দা দপ্তরের শবর দাশগুপ্ত। বইটি যথেষ্ট থ্রিলিং একটি গল্পটি এবং বেশ ভালো। আপনারা অনেকেই সিনেমা হিসাবে দেখেছেন এই বইটি। আচ্ছা, এর পরের যে উপন্যাসটি সেটি হচ্ছে আলোয় ছায়ায়। আলোয় ছায়ায় একটি অদ্ভুত একটি উপন্যাস। আমি এখনো পর্যন্ত সেই অর্থে এরকম এই বিষয় নিয়ে রহস্যধর্মী উপন্যাস খুব একটা দেখিনি, পড়িনি। এখানে একটি চিত্রশিল্পী, নামকরা চিত্রশিল্পী, সে তার ব্যক্তিগত কারণে বা ফ্যামিলিগত কারণে তিনি কলকাতা থেকে বাইরে থাকেন। এইবার সমস্যাটা হচ্ছে গিয়ে ওইখানে থাকতে গিয়ে উনি ওখানেই চিত্রগুলো আঁকেন এবং কলকাতায় পাঠিয়ে দেন, সেগুলো বিক্রি হয় বা প্রদর্শনী হয়। হঠাৎ করে উনি জানতে পারেন যে তার নামে একটা প্রদর্শনী হচ্ছে। সেই প্রদর্শনীতে বেশ কিছু ছবি, খুব বাজে ছবি। তার বিষয়বস্তু বা চরিত্র হচ্ছে তার বউ, তার একটি বন্ধু, তার দুই কন্যা এবং দুই কন্যার দুই ছেলে বন্ধু। এবং তারপরে সেই খবর পেয়ে তিনিও ফিরে আসেন কলকাতায় এবং ছবিগুলো দেখে তিনি বুঝতে পারেন ছবিগুলো তারই আঁকা। কিভাবে ছবিগুলো পরিবর্তন হলো বা কেনই বা হলো, সেটাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। এখানেও এটি উন্মোচন করতে পারবেন কিনা দেখা বিষয় হচ্ছে যে চরিত্র সেটা শবর দাশগুপ্ত, অবভিয়াসলি। এই হলো আলোয় ছায়ার গল্পের মেন প্লট। এর পরের যে উপন্যাসটি আছে সেটি এখনো পর্যন্ত আমি যতগুলো পড়েছি তার মধ্যে আমার সব থেকে প্রিয় উপন্যাস সিঁড়ি ভেঙে ভেঙে। সিঁড়ি ভেঙে ভেঙেতে মোট অনেকগুলো চরিত্র আছে। এখানের কেন্দ্রীয় চরিত্র একজন স্পোর্টস পার্সন, খেলোয়াড়। তিনি তার বিল্ডিংয়ে ওঠার সময়, লিফট খারাপ থাকার দরুন 8তলা বিল্ডিংয়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ঘটনাক্রমে সেই বাড়িতে আসেন শবর দাশগুপ্ত এবং সেখান থেকেই কাহিনী এগোয়। যে তার মনে হয় যে এই মৃত্যুটা ঠিক স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যুতে কিছু সমস্যা আছে। তারপরেই তিনি তার খোঁজখবর করেন এবং সেই মৃত্যু সম্বন্ধে সত্য উদ্ঘাটিত করেন। এই উপন্যাসটায় বেশ কিছু চরিত্র আছে। যেই স্পোর্টস পার্সন, তিনি, তার নিজের স্ত্রী, তার দুটি সন্তান, ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান, এবং ওই ভদ্রলোক ছিলেন একজন তার পরকীয়াও ছিল একজন মহিলার সাথে। সেই মহিলার হাজবেন্ড, সেই মহিলার একটি ছেলে এবং সেই মহিলার একটি মেয়ে। চরিত্রের বুনটে প্রচুর, সবাইকে আপনার সন্দেহ লাগবে যে কে করেছে বা কে কি করেনি। শেষে একটি অদ্ভুতভাবে শেষ করা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে এই উপন্যাসটা পড়ে খুব ভালো লেগেছে। এবার আসি উপন্যাস সম্বন্ধে ওভারঅল কিছু ব্যাপারে। সেটা হচ্ছে, আমরা গোয়েন্দা কাহিনী পড়লে যেটা আমরা দেখেছি যে গোয়েন্দা কাহিনীতে যে সমস্ত গল্পগুলো থাকে সেই গল্পগুলো নিয়ে শেষে গোয়েন্দা জানান যে তিনি কিভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই জিনিসটা এখানে মিসিং। এখানে প্রত্যেকটা উপন্যাসে দেখা গেছে গোয়েন্দা শবর দাশগুপ্ত ফট করে তার সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং দোষীকে ধরে ফেলছেন, কিন্তু কিভাবে তিনি আসলেন, সেই দোষীকে ধরলেন, সেই ব্যাপারটা নেই। পুরোটাই ইনস্টিংক্টের উপর চলেছে। যে জিনিসটা আমার একটু অদ্ভুত লেগেছে প্রত্যেকটা উপন্যাসেই, হঠাৎ করে দোষীকে খুঁজে পাওয়া। তো এইটাই একমাত্র আমার অদ্ভুত লেগেছে। বাদ বাকি কাহিনীগুলো এক একটার সাথে পুরো আলাদা এবং দুর্ধর্ষ কাহিনী।
এরকম কাহিনীদের একটা উপন্যাস বা রহস্য উপন্যাস বিন্যাস সত্যি কথা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেই ভাবা গেছে। এবং যে উপন্যাসগুলো সেগুলো ম্যাক্সিমামই মানে খুব ডায়লগ নির্ভর, অত্যন্ত কথোপকথনের ওপরেই এই উপন্যাসগুলো এগিয়েছে। তো আমার মোটামুটি বেশ ভালো লেগেছে এই 5টি উপন্যাস, যা যা কিরম প্রত্যেকটা লেগেছে আমি বললাম। এবং যদি কেউ অলরেডি পড়ে থাকেন তারা আমার কমেন্ট বক্সে জানাবেন তাদের কেমন লেগেছে, এবং যদি আমার সাথে সহমত হন বা সহমত না হন তার সেই কারণটাও নিশ্চয়ই জানাতে পারেন। তো আজকে আমি এইটুকুতে শেষ করছি। বাদ বাকি আর 6টি উপন্যাস পড়ে আছে, সেই 6টি উপন্যাস একসাথে পড়ে এই বইয়ের দ্বিতীয় পর্বের রিভিউ আবার নিয়ে আসবো। টাটা।